সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, জনতার কথা গত ৫-৬ বছর ধরে আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সময় আপনাদের মতামত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা মন খুলে কথা বলার জন্য এই প্ল্যাটফর্ম এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে সে বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কি ভাবছেন সেজন্যই এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলছে। আজকে থেকে আমি ভাবছি যে জনতার কথা প্রতিদিন যদি করা যায়, কারণ আমাদের আজকের সংবাদপত্র বলে একটি অনুষ্ঠান ছিল, সেই সংবাদপত্র অনুষ্ঠান এবং এই জনতার কথাকে মিলিয়ে যদি জনতার কথা প্রতিদিন করা যায় তাহলে আমার মনে হয় যে উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সরাসরি মতামতটা শুনতে পারবো। তো সে বিষয়ের জন্য আজকে থেকে বলা হলো, শুরু হলো। আমি আশা করি প্রতিদিন করার চেষ্টা করব। বাংলাদেশ সময় রাত 12টায়, নিউ ইয়র্ক সময় দুপুর 2টোয়। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন, যেন সঙ্গে সঙ্গে আপনারা অনুষ্ঠানের নোটিফিকেশন পান, আপনারা যুক্ত হতে পারেন। তো দর্শক, আজকের যে শিরোনাম সেটি হচ্ছে বিএনপির মহাসচিব বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে তারা 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সংবাদে যেটি বলা হচ্ছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে $1 ট্রিলিয়ন ইকোনমির ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করবে বলে জানিয়েছে দলটি। এবং বিনিয়োগ সম্মেলন 2025-এ অংশ নিয়ে বিএনপির এসব কর্মসূচির এসব পরিকল্পনা তুলে ধরেছে। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা জিডিপির লক্ষ্যমাত্রা 0.45% থেকে জিডিপি 2.5%, 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। পাশাপাশি 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে দলটি। এবং তারা বলছেন যে তারা ট্যাক্সের লাগাম টেনে ধরবেন, ট্যাক্স নিয়ে মানুষের মনে যে ভয় সেটি দূর করে ট্যাক্স বৃদ্ধির চেষ্টা করবেন, প্রকৃত প্রশিক্ষণ প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন্য অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় এই দল। পাশাপাশি 11টি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি, যার মধ্যে বিরাকে কার্যকর করা, ভিসা ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ, বিনিয়োগের জন্য সপ্তাহে 24 ঘন্টা সেবা চালু, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা, স্থানীয় দক্ষ জনশক্তির ব্যবস্থা, বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন সহ অবকাঠামোগত উন্নয়ন। তো বিএনপির মহাসচিবের এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেকে কথা বলছেন, এবং আমরা যেটি হিসেব করে দেখলাম যে 18 মাসে যদি 1 কোটি 1 কোটি মানুষ যদি 18 মাসে নিয়োগ দিতে হয়, তাহলে প্রতি মাসে নিয়োগ দিতে হবে 5,55,555 জন করে প্রতি মাসেই নিয়োগ দিতে হবে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত শুনবো। প্রতিশ্রুতি দেয়া ভালো, সেই প্রতিশ্রুতি যেন হাসিনার সে প্রতিশ্রুতির মতো না হয়। 2009 সালে যেমনটি বলেছিল যে ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকায় যে চাল খাওয়াবো, এইসব কথা বলার আসলে দিন আর নাই আর কি। 2001-এর রাজনীতি আর 2025-এর রাজনীতি, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। পাশাপাশি আর দুটি সংবাদ একটু আপনাদেরকে দেখাতে চাই। এর মধ্যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি বলছে যে বছরে $15 বিলিয়ন বিনিয়োগ আনার পরিকল্পনা করছে এনসিপি। তারাও একই বিনিয়োগ সম্মেলনে তারা বলেছেন যে রাষ্ট্র ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশ বছরে $15 বিলিয়ন বেশি সরাসরি বিনিয়োগ এফডিআই আনার পরিকল্পনার কথা তারা জানিয়েছে। মাসখানেক আগে আত্মপ্রকাশ করা দলটি অর্থনৈতিক এই পরিকল্পনার বিস্তারিত ইনভেস্টমেন্ট সামিটে আসা বিদেশিদের জানানো হয়। এবং তারা বলছে যে ব্যবসা সহজীকরণে বাংলাদেশকে বিশ্বে 50তম অবস্থানেও তারা আনার একটি লক্ষ্য তারা ঠিক করেছে। তারা খেলাপি ঋণ কমিয়ে 10% নিচে নামাবে, তারা ব্যবসার খরচ কমিয়ে
10 বছরের ট্যাক্স হলিডে দেওয়ার পরিকল্পনা করছে। তো নতুন এই দল, এই মাসখানেক আগের এই দলটি আসলে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে তাদের দলে আসলে ইকোনমিক এক্সপার্ট কারা, কারা তাদের পলিসি মেকার, কিভাবে একটি দেশ চলবে, সেই জাতীয় কোন নীতি নির্ধারক আসলে দেখেন যে সবকিছুর পেছনে কিন্তু একটি অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস আজকে যে তিনি যে ক্ষুদ্র ঋণের যে প্রবক্তা, তিনি যে কাজটি শুরু করেছেন, তিনি অর্থনীতির অধ্যাপক, তিনি এই বিষয়টি নিয়ে ব্যাপক গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, কাজ করেছেন। তারপরে তিনি একটি বিষয় মাঠে নেমেছে, এই পরিকল্পনাটি বাস্তবায়নের চেষ্টা করেছেন, নানা রকমের কারেকশনের মধ্য দিয়ে এটি আজকের অবস্থায় আছে। তো একটি নতুন দল 1 মাসের মাথায় আমি $15 বিলিয়ন প্রতি মাসে, প্রতি বছরে $15 বিলিয়ন আমরা নিয়ে আসব, এই জাতীয় প্রতিশ্রুতি দেয়াটা কতটুকু বাস্তবসম্মত হচ্ছে সেটিও আরেকটি বিষয়। তো তারাও আসলে প্রথাগত রাজনৈতিক দলের মতোই তারা সেই প্রতিশ্রুতির খেলা, সেই প্রলোভনের খেলায় তারা যাচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে আসলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই, কারণ আমরা দেখছি যে মানে বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটা আসলে আমরা ওইভাবে আমাদের জনগণ, আমাদের মানুষ, রাষ্ট্রের মানুষ এই সুফলটি আসলে কতটুকু পাচ্ছে সেই জায়গাটি নিয়ে আমরা চিন্তিত। এই জন্যই আজকের এই অনুষ্ঠান। দয়া করে আমি আমার কমেন্টস বক্সে আমরা লিংক দিয়ে দিয়েছি, সেই লিংকে আপনারা ক্লিক করে সরাসরি আমার সঙ্গে যুক্ত হতে পারেন। দয়া করে যারা যুক্ত হবেন মাইক্রোফোন মিউট করে যুক্ত হবেন, এবং যারা কথা বলবেন 30 সেকেন্ডের মধ্যে আপনাদের কথা বলা শেষ করার চেষ্টা করবেন, এবং কোনো ধরনের অশোভন কোনো বক্তব্য, কোনো ধরনের গালাগালি কোনো দলকে উদ্দেশ্য করে বা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমরা শুনতে চাই না। পাশাপাশি বর্তমান সময়ে আরেকটি বিষয় আমরা ব্যাপক শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস কেন্দ্রিক এক ধরনের ভালোবাসা আমরা দেখছি। তো আমার মনে হয় যে আবেগ থাকা ভালো, আবেগের আতিশয্য ভালো নয়। ডক্টর ইউনূসও কি চান আজীবন থেকে যেতে? আমার মনে হয় না। তিনি একটি নির্বাচন দিতে চান, তাকে আমরা সেই জায়গাটায় সহায়তা করি। আমরা রাজনৈতিক নেতাদেরকে মানে প্রশংসা করতে করতে, তোষামত করতে করতে তাদেরকে আমরা পীর সাহেব বানিয়ে ফেলি, তাদের কথার বাইরে আমরা যেতে চাই না। ডক্টর ইউনূস রাজনীতিবিদ নন, তিনি একজন অর্থনীতিবিদ, এবং আমরা দেখছি তিনি অত্যন্ত সুচিন্তিত ভাবে বাংলাদেশের পক্ষে কাজ করছেন। দয়া করে তাকে বাংলাদেশের প্রথাগত রাজনীতিবিদের মতো রাজনৈতিক নেতা বানাবেন না। তিনি আমাদেরকে যেভাবে সহায়তা করছেন সেভাবেই সহায়তা করতে দিন, এটি আমার মন্তব্য। ইতিমধ্যে অনেকে যোগ দিয়েছেন, আমরা সবাইকে সংযুক্ত করি, ক্রমাগত একের পর এক আমরা সংযুক্ত করব, আমরা তাদের মতামত শুনবো। যারা যোগ দিচ্ছেন দয়া করে আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখেন, কথা বলার আগে আমরা সেটিকে আবার অন করে নিব। দর্শক, প্রথমে যদি আমরা যাই, জনাব যোগ দিচ্ছেন জনাব আবু সাইদ। আবু সাইদ, আপনাকে শুরু করি। আপনি কোত্থেকে বলছেন? আপনার সংক্ষিপ্ত মতামতটা শুনতে চাই আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আমি কাতারের দোহা থেকে বলছি। যে আমার যে মতামত, এখন ফাঁকা বলি বলার কোনো সময় নেই। আমরা চাই মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে, তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে বাংলাদেশটা যে এলোমেলো হয়ে আছে সেটাকে গোছায় নিতে হবে। এখানে এর কোনো বিকল্প নেই। তার কারণ ভারতের যে ষড়যন্ত্র বাংলাদেশের উপরে ক্রমাগত আছে, সেটা শুধুমাত্র ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ হয়ে রূপান্তরিত হবে। আমার এইটাই স্পষ্ট বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ আবু সাইদ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। জনাব ওমর ফারুক, আপনার কথা শুনি। জি, আসসালামু আলাইকুম। কনক ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাই, বলেন। জি, আমার কথা হচ্ছে যে আপনি যে নিউজটা করলেন যে বিএনপি কতদিনে 1 কোটি কত বললো কর্মসংস্থান করবে, এটা একেবারে একেবারেই ফালতু একটা বকওয়াস কথা। যার কারণ হলো যে ওনারা আসলে কি করবেন ওনারা নিজেরাই এখন বুঝতে পারছেন। ওনাদের আসলে রাজনীতি কোনো নেগেটিভ এখন পাচ্ছেন না, এটা হলো মেইন কথা।
আর দ্বিতীয় কথা হলো ওনাদের অবস্থা ওরকম যে মানে হাসিনা বলছে যে ঘরে ঘরে চাকরি দেবে, তারপরে আপনার এটা কি বলে যে 10 এরকম অবস্থা। তো আমি একটু স্পেস দেন, যারা যোগ দিচ্ছেন আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কারণ ইন্টারাপ্টেড হয় কথায়। আপনারা যদি মাইক্রোফোন মিউট না রাখেন, শুধুমাত্র কথা বলার সময় আনমিউট করে নেবেন। জি ফারুক সাহেব বলেন। জি, বিএনপির মহাসচিব এখন যেটা বলছেন যে বিজনেস সামিটের পরে যে ওনারা অনেক লোককে চাকরি দিবেন, অনেক লোক বলি, আমি এত সংখ্যা ধরি না বলি, তো এটা আসলে একেবারে ফাউল, একদম বকওয়াস কথা। ওনাদের কাজ এখন বর্তমানে ওনারা নির্বাচনের জন্য কোনো নেগেটিভ পাচ্ছেন না, ওনারা এগুলো বলে এখন কয়েকদিন পর আবার বলবে যে দ্রুত নির্বাচন দিয়ে দেন, আমরা এগুলা করব। তারপরে বাণিজ্য মন্ত্রী ছিলেন আগে আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি মনে সম্ভবত সেই ইয়াতে ছিলেন। উনি ওখান থেকে সাংবাদিকের প্রশ্নের জবাবে উনি বলছেন যে যারা বিনিয়োগ করবেন, বিনিয়োগকারীরা সবসময় নির্বাচিত সরকারের উপরে বেশি আস্থা রাখে। মানে ব্যাপারটা হলো আপনি যেখানেই যান সেখানে শুধু নির্বাচিত সরকার, মানে একটা কি একটা অবস্থা। ওনারা পুরো দলকে পুরো হাসির পাত্র করে নিয়েছে। ওনাদেরকে এখন বর্তমানে মানুষ জাতীয়তাবাদী দল বলে জাতীয়তাবাদী টেম্পু দল, এ হলো ওনাদের অবস্থা। তো জিয়াউর রহমানের আপনাকে ধন্যবাদ ফারুক সাহেব, আপনাকে ধন্যবাদ। জনাব মিনহাজ আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম, অনেকদিন পর আসতে পেরেছি, সেজন্য থ্যাংক ইউ। আমি বলতে চাই, আচ্ছা আমাদের বিএনপি তো সবসময় খালি নির্বাচন করতে, কিন্তু তাদের প্রধান চাওয়া উচিত কি ছিল? বিচার সংস্কার, কিন্তু সেটা তারা চাচ্ছে না। তাদের তো অসংখ্য কর্মী শহীদ হয়েছেন, এত বছর আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু তারা কি তাদের শহীদদের বিচার চাচ্ছে না। এখন যে বিভিন্ন পত্র পত্রিকা দেখতেছি আপনার বিএনপির টেম্পু, বাস স্ট্যান্ড সবকিছু তো দখলদারি করতেছে, ইভেন আমাদের এলাকার মধ্যেও দেখতেছি, বাট কিছু করতে পারতেছি না, কারণ সবকিছু আত্মীয়। আর এরা নাকি আপনার বছরে 18 মাসে 1 কোটি চাকরি দিবে, এটা তো টোটালি হাস্যকর। আর আমি যেটা ভাবছি যে বিএনপি কে ইন্ডিয়া প্রেসক্রিপশন দিয়েছে, বিএনপি সেভাবেই তাদের ন্যারেটিভটা ক্রিয়েট করছে, কারণ তাদের উচিত যে প্রথম বিচার চাওয়া নিয়ে। আর আমরা সবাই চাচ্ছি, যেহেতু আমাদের ডক্টর ইউনূস স্যার দেশটাকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন, তো আমরা অ্যাটলিস্ট 5 বছর না হোক, অ্যাটলিস্ট 2 বছর হলেও চাই, যাতে আমাদের দেশটা কমপক্ষে মালয়েশিয়া, সিঙ্গাপুর পর্যন্ত যেতে পারে। তো নতুন যে দল এনসিপির একটি সংবাদ আমি দেখিয়েছি, তারা বলছেন যে বছরে $15 বিলিয়ন আমি আচ্ছা, আমি তো গতবার আপনার একবার লাইভে তো আমি বলেছিলাম যে আমি নতুন দলে জয়েন করছি, মনে আছে কিনা জানি না। আমি এনসিপির একজন সাধারণ কর্মী। তো যাই হোক, তো আমি যেটুক জানতে পেরেছি, বিনিয়োগকারীরা, আমাদের প্রতিনিধি, আমাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিসমা, তো উনি গিয়েছিলেন, তো উনি পোস্টের মাধ্যমে জেনেছি ইনভেস্টার্সরা বলেছে যে এবার না পারলে আর কখনো হবে না, সেটা ইনভেস্টার্সরা বলেছে। কিন্তু বিস্তারিত যখন উনি চিটাগাং আসবে, তারপর বিস্তারিত উনি থেকে জানতে পারবেন। ধন্যবাদ মিনাজ সাহেব, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আসলে নতুন দল, আমি যদি বলছিলাম যে আপনি একটা ঘোষণা দিচ্ছেন, কিন্তু আপনাদের সঙ্গে এই অর্থনৈতিক বিষয়টি বাস্তবায়নের জন্য বা আপনাদের এই যে দেশ পরিচালনার জন্য দক্ষতা সম্পন্ন জনশক্তি কারা আপনাদের সাথে আছে, কারা আপনাদের অ্যাডভাইজারি বোর্ডে আছে, বা কারা আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, সেটি সম্পর্কে আমরা এখনো পরিপূর্ণভাবে অবগত নই। জনাব তৌহিদ, আপনার মতামত শুনি। জি, আসসালামু আলাইকুম কর্নেল সরওয়ার ভাই, আমি অনেক ভালো ফ্যান। জি, আমার কথাটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা নিউজ দেখলাম যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হবে এবং খুব দ্রুতই সেটা বাস্তবায়ন হবে। তা আমার কথা হচ্ছে, নিম্ন আদালত তো সম্পূর্ণভাবে ছাত্রলীগের বিচারকদের দ্বারা পরিপূর্ণ। এখন ওনারা যে সংস্কার করতে চাচ্ছেন, এই সংস্কার হয়ে গেলে তো বিচারকদের উপরে নির্বাহী বিভাগের কোনো ক্ষমতা থাকবে না। তাহলে ওনারা তখন কিভাবে নিম্ন আদালতে এই ছাত্রলীগের কর্মীদের ছাঁটাই করবেন? ওনারা তো করেন নাই। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা নিয়ে, যেটা কিনা সব থেকে ক্রিটিক্যাল, সেটা হচ্ছে বিএনপি জামাতের কোন কর্মী কি এই নিম্ন আদালতে উঠানোর পরে কোনোদিন জামিন পাইছে? আমার তো মনে হয় না।
পাইলেও 6 মাস পরে পাইছে। এখন যে এত আগাম জামিন পাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে এরা বায়াসড। আপনি এদেরকে এখনো রেখে দিচ্ছেন, আপনি আশা করতেছেন যে এরা ছাত্রলীগ যুবলীগের এই যে গণহত্যা এবং এদের যে গুম খুন এদের বিচার করবে, এদের এই এরা যে দুর্নীতি করছে এগুলোর বিচার করবে? কখনো না। আপনি এদেরকে সরান নাই, কিন্তু আপনি সংস্কার করতেছেন। আপনি সংস্কার রেডি করার আগে তো আপনার ব্যাড অ্যাপল গুলাকে ফালাই দিতে হবে, আপনি সেটা ফালান নাই তো। আপনি এদেরকে রাইখা দিচ্ছেন এবং এখন আপনি বলতেছেন আপনি বিচার বিভাগ সংস্কার করবেন এবং এটার উপর নির্বাহী বিভাগের কোনো ক্ষমতা থাকবে না। তাহলে এদেরকে দিয়ে আপনি কিভাবে সুষ্ঠু বিচার করবেন? এরা তো বায়াস বিচার করবে, এরা তো বিএনপি জামাত এরপর আমাদের উপরে বায়াস বিচার করবে, এটা তো ছাত্রলীগকে ছেড়ে দিবে। তা আমার কথা হচ্ছে এই এত ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে আমি দেখতেছি না এনসিপি কোনো কাজ করতেছে, আমি দেখতেছি না বিএনপি জামাতেরা কোনো মুভমেন্ট দিচ্ছে। এটাই তো আমাদের জন্য ইন ফিউচার সব থেকে বড় ঝামেলা হবে। আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছেন না, আপনি বিচার বিভাগটাকে অ্যাটলিস্ট আওয়ামী মুক্ত করেন যাতে বিচারটা সুষ্ঠুভাবে হয়। আপনি নিষিদ্ধ করবেন না, বিচার বিভাগেও আপনি আওয়ামী লোক রেখে দিবেন, দেন ফিউচারটা কি? আমি তো কোনো ফিউচার দেখতেছি না। জি জি, ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন, যে বিষয়টি নিয়ে আমরা আসলে গত এই 8 মাস ধরেই কথা বলছি, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আসিফ নজরুল সাহেব মুখে তালা, কানের সীসা ঢেলে রেখেছেন, তার কান বন্ধ, তার কান পর্যন্ত যাচ্ছে না। তিনি তার মতো করেই বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছেন, যেটি ভয়ঙ্কর রূপ আমরা ইতিমধ্যেই দেখা শুরু করেছি। ভবিষ্যতে কি হবে আল্লাহ মালুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সাইফুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। বলেন, আপনি আনমিউট করে নেন। আমি তো ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছি। হ্যাঁ, আপনার যেহেতু আমি আপনার প্রত্যেকটা আর যেদিন দেখতে পারি না সেই খুব খারাপ লাগে। আপনি আমি ওই যে আমাদের সিয়ারা উপস্থিত ছোট ভাইরা, আমার বয়সটা বেশি হতে বেশি, ছোট ভাইরা যে বক্তব্য দিচ্ছে অত্যন্ত ভালো বক্তব্য। এরাই আমাদের বাংলাদেশ, এরাই আমাদের সামনে আসবে। আমরা তো যাই হোক, আমি যদি সেটা বলতে চাচ্ছি বিএনপির ব্যাপারে যে কথাগুলো ওনারা বলতেছে, বিএনপি থেকে কি করবে আমি জানি না। তবে বিএনপির একটা তো দর্শন আছে বাংলাদেশে, এই দর্শনের একটা সিঁড়ি হওয়ার লোক তাদের সঙ্গে আছে। তো বিএনপি উচিত হবে এই যে আমাদের যারা দর্শক আছে, আসলে যারা ওইখানে উপস্থিত আছেন, যারা কথা বলতেছে, এই যে এদের কথাগুলো নিয়ে তাদের একটা স্পন্দন তৈরি করা উচিত এবং তাদের পাল্স নেওয়া উচিত। তারা জনগণ কি বলতেছে, তারা তো জনগণের একটা অংশ, এনারা চমৎকার কথা বলছে। আর বিএনপিকে একেবারে ভালোভাবে না বলে আমার মনে হয় যে আপনারা কি প্রত্যেককে ভালো করে উপদেশ দিতে পারেন, সেগুলো বিএনপির জন্য কাজে লাগবে। আপনার এটা হয়েছে তো আপনার তো একজন মেধাবী মানুষ এর মধ্যে হয়ে গেছে আমার ধারণা। সুতরাং উনি এগুলা শুনবেন। আর পরমের সঙ্গে তো মনে হয় সম্ভবত তাদের সাথে আছে। আর ডক্টর ইউনুস স্যারের সঙ্গে বলি আনপ্যারালাল। আমি একজন রিটায়ার্ড পার্সন। আমরা বাংলাদেশ রহমানের সময় যেটা বাংলাদেশের আপনার স্বপ্ন দেখছিলাম 3 বছর, আমরা এই 8 মাস সেই স্বপ্ন দেখতেছি। আগামীতে আরো আশা করবো যদি কদম ভাই, তারপরে যেটা, তারপরে ইউনিয়া খালি, এনারা এইভাবে করতেন। তবে সাগর ভাই এবং যারা বিদেশে আছে তারা যদি থাকে তাদের থেকে দেন, তাহলে আমার মধ্যে বাংলাদেশ সঠিক। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম আপনার মূল্যবান পরামর্শের জন্য। নিশ্চয়ই ধরেন আমি তো বলি যে বিএনপি হচ্ছে পাওয়ার ইন ওয়েটিং, মানে পরবর্তীতে যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে পারে, বিএনপির সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে বর্তমান যে পরিস্থিতি, এই জায়গাতে আমরা চাচ্ছি যে ডক্টর ইউনূসের মাধ্যমে কিছু সংস্কার হোক, কিছু বিচার হয়ে যাক। মানে এর সুবিধা কিন্তু বিএনপি ভোগ করবে, অন্যরা কি করবে না করবে জানি না, বাট বিএনপির কাছেই সুযোগটা বেশি যাবে। তো সেই জায়গাটা নিয়েই আমরা আলোচনা করছি দেশের সার্বিক জায়গাটা থেকে। যারা মাহমুদুল হাসান সাহেব, বলেন, আপনি আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম কানু ভাই, আশা করি ভালো আছেন। আমি দীর্ঘদিন ধরেই আপনার অনুষ্ঠান দেখে আসছি, সে 2020 সাল থেকে। প্রথমে
আমার কথা হচ্ছে যে আসলে মানুষের মুখই মানুষের শত্রু। যেমন আমাদের অবিসংবাদিত নেতা হয়ে দাঁড়াতেন মেজর ইব্রাহিম বীর প্রতীক অথবা শাহজাহান ওমরের মতো মানুষরা, যারা হয়তো জুলাই আন্দোলন না হলে এখন তাদের দাপটে আমরা থাকতে পারতাম না। কিন্তু কথা হচ্ছে আসলে ভাগ্যের নির্মম পরিহাস, একদম শেষ মুহূর্তে বেলা শেষে তারাই ভিলেন হয়ে গেছেন আজকে জাতির কাছে। তো এখনো যারা আমাদেরকে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, দেশের সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন ছাড়া কিছুই হবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলে যাচ্ছেন, এগুলো আসলে একটা মানে কি ধরনের একটা প্রলাপ সেটা জাতি একটা সময় বিচার করবে। কিন্তু কথা হচ্ছে যে